এমনিতেও সে খুব কম আসে মামুদের বাসায়। গত 5 বছরে 5বার এসেছে কিনা সন্দেহ। তার মামুদের ক্ষমতা, যশ, টাকা পয়সাতে ফারিসের আগ্রহ নেই, কেবল দূরত্ব রেখে চলতে চায় সে। কিন্তু তার মা ফাতিহা শেখের জন্য তার জমিয়ে রাখার রাগ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। যেহেতু ফারিসের বাবা গত হয়েছে আরো 9 বছর আগে, সেজন্য পরিবার বলতে ফারিস আর মা ফাতিহা শেখ। জিনিসপত্র আনার জন্য আলাদা লোক রাখা হয়েছে। ফাতিহা বাবার বাসায় এসেছে কিছুক্ষণ আগে। ফারিস আসেনি, সে অফিসে গেছে। 2টো দিন এই বাসায় থাকতে হবে তাদের। জিনিসপত্র কিছু গোছগাছ করা নেই। এখন ফারিস থাকে কিনা শিওর না। সে হয়তো খাট বিছিয়ে নিজে একাই ফ্ল্যাটে থাকবে। ইলমা তৃপ্তি বাসায় এসে ফুপিকে পেয়ে যায়। তৃপ্তির সাথে দেখা হলো ইলমার সাথে বহুদিন পর দেখা ফাতিহার। আসতেই ভাইজিকে জড়িয়ে ধরে ফাতিহা, কপালে চুমু দিয়ে বলে, মা, ইলমা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। ফাতিহা সোফায় বসে। ইলমা তৃপ্তি ফ্রেশ হতে যায়। ফরিদা পারভিন মেয়ের সাথে গল্প গুজবে মেতেছে। ফাইজা ধারে কাছেও আসেনি, আর না কোনো কাজে হাত দেয়। ঈশিতা এক হাতে সবটা সামলায়। তবে আজকেও ফাইজার প্রতি ভীষণ বিরক্ত ঈশিতা, কারণ আজকে কাজের চাপ বেশি। যেহেতু ফারিসও আসবে, ছেলেটা সহজে আসে না। আসবে যেহেতু ভালোভাবেই আপ্যায়ন করতে হবে, সেই জন্য রান্নার তোড়জোড় চলছে। ইলমা তৃপ্তি এসে কাজে লেগে পর ফাতিহা নিচে যায় নিজের জিনিসপত্র দেখার জন্য। ফরিদা পারভিন যায় ফাইজার রুমে, গিয়ে দেখে কলে কথা বলছে ফাইজা। ফরিদা পারভিন বলেন, বড় বউ সকাল থেকে কাজ করছে, তোমার কি আক্কেলকাল লোপ পাইছে? আপনার ছেলেকে বলে দিন একটা কাজের লোক রাখতে, কাজ করে মানুষকে খাওয়াতে পারবো না। এই, তুমি কথাটা কইলা কারে? ইমলা খাবে, সেই জন্য তুমি রান্না বান্না করতে পারবা না? ফাইজা জবাব দেয় না, মনে মনে বিরক্ত হয়। বুড়ির বুদ্ধি ভালো, সহজে ব্যাপারটা ধরে নিয়েছে। আগের থেকে ফাইজা এরকম। ইজাজের স্কুল যেদিন থাকে না সেদিন সে নাস্তা বানাতে চায় না, কারণ ইলমা প্রায় প্রতিদিনই কলেজে যায়। সে সকালে ঘুম নষ্ট করে ইলমাকে নাস্তা বানিয়ে দিবে কোন দুঃখে। ফাইজা উঠে কিচেনে যায়। তখন অবশ্য তাদের কাজ গোছানো হয়ে গেছে। ফাইজা কিচেনে এসে ঈশিতাকে বলে, কিছু করতে হবে। ঈশিতা বিরক্ত হয়, কণ্ঠস্বরে তেজ বৃদ্ধি করে জবাব দেয়, না করে বলা কথাটা ফাইজা বিরক্ত হয়। দ্রুত পা ফেলে স্থান ত্যাগ করে। মূর্তি ঈশিতা রেগে বলে, জমিদার তো আমি তো এই বাসায় কাজের ঝি। ইনান আসুক আজকে, সাথে আদনানের বাবাও আসুক। ইলমা ঝাড়ু হাতে লিভিং রুমে যায়। পুরো লিভিং রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, মোপ দিয়ে পুরো লিভিং রুম মোছে। তৃপ্তি প্লেট নামিয়ে ধোয়, টেবিল সেগুলো রাখছে। 2 বোন মিলে কাজ শেষ করে গোসল করতে চলে যায়। আদনান বাসায় আসে, মন মেজাজ খারাপ তার। সোফায় বসে চিৎকার করে বলে, আম্মু পানি দাও। ফরিদা পারভিন বোতলে এগিয়ে দেয়। আদনান সেটা হাতে নিয়ে নিজের রুমে চলে যায়। গোসল সেরে মসজিদে চলে যায়। সন্ধ্যায় ফারিস এসেছে তার মামুর বাসায়। এসে সবাইকে সালাম দেয়, বিশেষত ইনান শেখ ফারিসকে ভীষণ খুশি হয়। তার চোখে দেখা অন্যতম ভদ্র সভ্য ছেলে ফারিস, সেজন্য তিনি তাকে প্রচুর পছন্দ করেন। সবার সাথে লিভিং রুমে ছিল আদনান, ইলমা, তৃপ্তি সহ বাকিরাও। ঈশিতা সন্ধ্যার নাস্তা টেবিলে রাখে। ইনান শেখ ইলমার রেজাল্ট শুনেছে, তবে তেমন প্রতিক্রিয়া দেখায়নি। ফাইজার রুমে বসে আছে, এখানে আসেনি। সবাই গল্পগুজবে মেতে ওঠে, তবে আদনানের সেসবে মন নেই। সে আনমনা হয়ে কফিতে চুমুক দিচ্ছে। একটু পরপর ইনান শেখ আর ফারিসকে দেখছে। ফাতিহা নিজের ভাইয়ের ছেলেকে দেখছে। আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। ইনান শেখ কথার শেষ করে রুমে যায়, পুনরায় ফিরে আসে। ইলমা তৃপ্তির পাশে বসেছিল। ইনান শেখ ইলমাকে ডাক দেয়। ইলমা উঠে বাবার সামনে আসে। তখনই ইনান শেখ বক্স থেকে একটা গোল্ডের চুরি টাইপের ব্রেসলেট বের করে ইলমার হাতে সেটা গলিয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার বিশ্বাস ছিল তুমি ফার্স্ট হবে, সেজন্য আগেই গিফট কিনে রেখেছি। বাকিরা মুগ্ধ হয়, বাবা মেয়েকে দেখছে। তবে আদনান সেদিকে দেখছে না, টাইপের মুড নিয়ে বসে আছে, ভাবছে নিজের সর্বনাশের কথা। 2 বছর আগে ইলমা সরিষী কন্যা ছিল। আদনানের বাচ্চা ইলমাকে জাস্ট চোখের ভালো লেগেছে, হৃদয় তেমন স্থান দেয়নি ইলমাকে। শাড়ি পরিহিত ইলমার ছবিটা লুকিয়ে তুলেছিল, কারণ সেদিন ইলমাকে আদনানের কাছে ভালো লেগেছে। পিচ্ছি একটা মেয়েকে সে শাড়িতে দেখেছে। ভার্সিটি পড়ুয়া ছেলে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে আশেপাশে তাকালে শুধু মেয়ে আর মেয়ে।
সেখানে প্রেমের ফাঁদে পা দিতে কতক্ষণ? ইলমাকে নিয়ে তখনও সিরিয়াস ছিল না আদনান, তবে হুট করে যেন হৃদয়টা দখল করে নিয়েছে মেয়েটা। আদনানের সাথে আবরণের ঝামেলা শুরু হওয়ার পর থেকে দুজনে যেন মেয়ে নিয়ে কম্পিটিশনে নেমেছে। আবরণের পছন্দ করা মেয়ের সাথে আদনান আগে আগে ফ্ল্যাটিং করতো, প্রেম করা, ক্লাবে যাওয়া একটা সময় আদনানের কাছে নর্মাল হয়ে গেল। কিন্তু মেলিচা নামক পবিত্র নারীকে হৃদয়ে স্থান দিয়ে সব যেন এলোমেলো হয়ে যায়। আদনান নিজেই নিজেকে অগোছালোভাবে আবিষ্কার করল। ভালো লাগা, প্রেমে পড়া, এগুলো খুবই ক্ষণস্থায়ী ব্যাপার। একটা মানুষ অনেকের প্রেমে পড়ে, কিন্তু মায়ায় পড়ে না। প্রেমে পড়া আর মায়ায় পড়া দুটো ব্যাপারই সম্পূর্ণ আলাদা। আদনানের কাছে ইলমাকে ভালো লেগেছিল, সেটা পাত্তা দেয়নি। তবে স্বল্প সময়ের সাথে প্রেম জিনিসটা তার হৃদয়ে স্থান নিল। প্রেম তো ক্ষণস্থায়ী ব্যাপার, সেটাকেও তাড়িয়ে দিয়ে তার ছেলের সাথে, কিন্তু ধীরে ধীরে সেই মানুষটাকে নিয়ে গভীর ভাবনায় তলানো চোখের সামনে দেখতে দেখতে একটা সময় মায়ায় পড়ে যায়। ইলমাকে নিয়ে একটু ভাবলেই তো কত কিছু মাথায় আসে। সিম্পল, ইলমার প্রতি ফাইজার করা রুড বিহেভিয়ার, সে ছোট্ট থেকে যেটা সবারই কম বেশি দেখা। ইলমাকে বিয়ে দিলেও সেখানেও যদি ফ্যামিলিটা ভালো না হয়, ইলমা কখনো মায়ের ভালোবাসা পায়নি, নিশ্চয়ই তার একটা এক্সপেকটেশন থাকবে, শাশুড়ি মায়ের মতো করবে। কিন্তু সেটাও যদি না হয়, আদনানের কাছে তার আম্মু বেস্ট। ইলমার জন্য মায়া, টান, আদর দেখতে পায়। সেই হিসেবে জেঠিমাকে শাশুড়ি মা বলে খারাপ কি? ইলমা এই বাড়িতে থেকে গেলে কোনো দিক দিয়ে খারাপ হয় না, এরকম হাজারো চিন্তা করেছে আদনান। ইলমা চুড়িটা হাতে গলিয়ে দেখছে, বেশ সুন্দর, ছোট ছোট বাটারফ্লাই আছে চুড়ির উপর। ইলমা তার বাবাকে ধন্যবাদ জানায়। তখন আদনান সোফা থেকে উঠে তাদের বাবা মেয়ের পাশ কাটি রুমে যায়। বাকিরা আদনানের যাওয়া দেখে, তবে কেউ কিছু বলে না। ইলমা সোফায় বসে আদনানের রুমের দিকে তাকায়। ইনান শেখ ফারিসের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েন। আগামী পরিকল্পনা, বিয়ে শাদীর অনেক ব্যাপারেই তোলা হয় সেখানে। ইলমা তৃপ্তিকে পাঠানো হয় পরের টেবিলে। ফাতিয়া তখন ইনান শেখকে জিজ্ঞেস করে, ইনান ইলমার বিয়ে শাদী নিয়ে পরিকল্পনা কি? বোনের কথা ইনান শেখ জবাব দেয়, পড়তে থাকুক, সঠিক সময় হলে নিশ্চয়ই বিয়ে দেব। শোন, এখন মেয়েদের জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে, বিয়ে না দেও এঙ্গেজমেন্ট করে রাখতে পারো। ইলমা আগে ভার্সিটি যাক, পরিস্থিতি বুঝি, এরপর না হয় এসব নিয়ে ভাববো। তখনই তারেক মাহমুদ রসিকতা করে বলে, একমাত্র মেয়ে, নিশ্চয় দূরে কোথাও দেওয়ার ইচ্ছে নেই, পরিবারই রেখে দিলে কেমন হয়? তারেক মাহমুদের কথায় ফাতিয়ার সুর মিলিয়ে বলে, হ্যাঁ, আইডিয়াটা খারাপ না, তবে ইনানের ইচ্ছে। ভাই বোনের কথা ইনান শেখ মৃদু হাসে। ফারিস তাদের কথা শ্রবণ করে মৃদু হাসে। ফরিদা পারভিন বলে, এখন তো বিয়ের সিরিয়াল ফারিসের, এরপর আদনানের, তৃপ্তি, ইলমা, ইজাজ, তো অনেক দেরিতে। মায়ের কথা তারেক মাহমুদ বলে, আম্মা ফারিসের জন্য মেয়ে দেখে, আম্মা ফারিসের জন্য মেয়ে দেখো ভালো করে। আগে ভাগিনার বিয়ে দেখব, আদনানের বিয়ে দেরি আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, মাস্টার্স করবে, এরপর চাকরি নেবে, 2-3 বছর গেলে বিয়ের চিন্তা ভাবনা। হিসেব করে দেখলাম আদনানের বিয়ের আরও 5 বছর বাকি আছে। ফাতিহা বলে, তৃপ্তির বিয়ে শাদী নিয়ে কি পরিকল্পনা? আদনানের পর তৃপ্তির বিয়ে দেব। তাহলে তো অনেক দেরি। সেদিনের মতো কেউ আর কোনো রকম ঝামেলা করেনি। বলা যায় ঈশিতা কাজের কথা তোলেনি। মেহমানের সামনে এসব বলাও লজ্জার। বলবে অতিথি আসার একটু কাজ বেশি করা লাগছে, সেই জন্য এরকম করছে। এমনিতেই ফারিস সহজে আসে না এ বাসায়। ফাতিয়া আসতো, তবে আগে ফারিসের চাকরি হওয়ার পর থেকে আসা প্রায় বন্ধ। সবাই রাতের খাবার খেতে বসে। তারেক মাহমুদ, ইনান শেখ, ইজাজ, ফারিস, আদনান। ফাতিয়া আগে বসেছে, ইলমা ঈশিতা খাবার সার্ভ করছে। আজকে ইনান শেখ আর আদনান পাশাপাশি চেয়ারে বসেছে। ব্যাপারটা অষ্টম আশ্চর্যের মতন। ইলমা তার বাবার কাছে আসে চিংড়ি নিয়ে। ইনান শেখকে চিংড়ি দিয়ে আদনানের দিকে বাড়িয়ে দেয়, সাথে সাথে আদনান না করে দেয়। মুহূর্তে ইলমার মুখটা কালো করে ফেলে। তখন ফারিস ইলমাকে বলে, এদিকে দাও। বিরক্ত হয়ে ইলমার দিকে তাকায়। ইলমা যাওয়ার জন্য উদ্ধত হলে আদনান কেসে ওঠে। ইলমা চিংড়ি বাটি রেখে পানির গ্লাস এগিয়ে দেয় আদনানকে। ফাতিহা চিংড়ির বাটি নিয়ে ফারিসকে দেয়। সোফায় তৃপ্তির পাশে গিয়ে বসে ইলমা। ইনান শেখ আদনানের দিকে এক নজর তাকায়। সে খাবার খাওয়া ব্যস্ত। পরক্ষণে আবার ইলমার দিকেও তাকায়। ছেলেদের খাওয়া হতে মেয়েরা সব বসে খেতে। তারেক মাহমুদ এবং ফাতিহা বসে বসে রুম ঠিক করছে। আজকে কে কোথায় ঘুমাবে।
ফাতিহা ঠিক করে সে এবং ফরিদা পারভিন এক রুমে ঘুমাবে, ইলমা তৃপ্তির রুমে ঘুমাবে আর ইলমার রুমে ফারিস ঘুমাবে। এরকম সিদ্ধান্ত শুনে আদনানের চোখ কপালে ওঠার মতন ব্যাপার। এই ট্যাপলা ফারিস কেন ইলমার রুমে ঘুমাবে? ইজাজের রুমে কি ঠাড়া পড়েছে নাকি তার রুমে ঠাড়া পড়েছে? আদনান কিছুতেই মেনে নিতে পারছে না ব্যাপারটা, সেজন্য তার বাবাকে বলে, ইজাজ আমার রুমে চলে আসুক, ফারিস ভাইকে ইজাজের রুমে দিয়ে দাও। আরে আদনানের আইডিয়াটা তো ভালো। ফাতিহা তখন কি ঠিক করলে? উল্টাপাল্টা সব। এজাজ বাবা, আদনান ভাইয়ের কাছে চলে যাও। তৃপ্তি মা, এজাজের রুমটা গুছিয়ে দিও। কাজের কথা শুনে তৃপ্তি বিরক্ত হয়। আজকে সে কতগুলো কাজ করলো। আবারও আদেশ ইলমার দিকে তাকিয়ে বলে, ইলমা প্লিজ রুমটা গুছিয়ে দিস, আমার আর ভালো লাগছে না কাজ করতে। তখন ঈশিতা খাবার টেবিলে তৃপ্তিকে চোখ রাঙিয়ে জোরেই বলে, জমিদারের বেটি তো, কার বাতাস গায়ে লেগেছে শুনি? তোমার কি জমিদার ঘর দেখে বিয়ে দিব নাকি? না তোমার বাবা 4-5টা কাজের লোক পাঠাবে সাথে, একদম অলসতা করবে তো থাপড়িয়ে সোজা করে দেব। কাজ করতে আক্কেল লাগে, অনেক বয়স হয় তবে আক্কেলের অভাব থাকে। কথাগুলো তৃপ্তিকে বলেও আসলে তো ফাইজাকে উদ্দেশ্য করে বলেছে। ইলমা বুঝেছে ঈশিতার মেজাজ গরম, অবশ্য হওয়ারই কথা। সারাটা দিন রান্নাবান্না নিয়ে খেটেছে। বর্তমানে সদস্য সংখ্যা 11 জন। গ্যাস আর ইলেকট্রনিক চুলার রান্না, তাও কত আইটেম। ফাইজা তো বড় মেহমান, কাজকর্মের ধারেও কাছেও আসে না। ইলমা তৃপ্তি যতটুকু সম্ভব হেল্প করেছে। ঈশিতার কথা তৃপ্তি আর জবাব দেয় না। ইলমা বলে, এমন করছো কেন? আমি রুম গুছিয়ে দিব, সমস্যা নেই। আজকে এমনিতে অনেক কাজ করেছে তৃপ্তি, খেতে বসেছে, বকাঝকা না করলে হয় না। ইলমার কথা আদনান কুচকে তাকায়, পিড়পিড় করে বলে, আসছে আমার কাজের ঝি, 2 দিন পর দেখবো কাজ দুটো করে দক্ষিণ দিকে মাথা রেখে চিত হয়ে আছে। তৃপ্তি প্লেট গোছায়। ইলমা ইজাজের রুমে চলে যায়। আদনান ইজাজকে সাথে নিয়ে রুমে চলে আসে। এসে খাটের উপর বসে আদনান। ইজাজ চিত হয়ে শুয়ে পড়ে। আদনান ইজাজকে দেখে বলে, কিরে বিয়ে করবি? আরে ভাইয়া এসব কি বলছো? আরে লজ্জা পাচ্ছিস নাকি? মেয়ে মানুষ দেখলাম লজ্জা করে, লজ্জায় তাকায় না। ইজাজের কথা আদনান হু হু করে হেসে ওঠে, গাল চেনে বলে, তুই তো দেখি মেয়েদের মতো লজ্জাবতী। যাও। আদনান হাসি থামিয়ে বলে, ছেলে মানুষ, বেশি লজ্জা রাখতে নেই, বেশি লজ্জা রাখলে তাড়াতাড়ি বাবা হওয়া যায় না। আদনানের কথা শেষ হতে দরজার দিকে নজর যায় দুজনের। ইলমাকে দাঁড়ানো দেখে আদনান তওবা পড়ে। ইজাজ চোখ কচলে তাকায়। ইলমা এসেছে ইজাজের ওষুধ নিয়ে। ইনান শেখের আদেশ ছিল ইজাজের রাতের ঔষধ দিয়ে আসার জন্য। এসেই এরকম কথাবার্তা শুনে ইলমার চক্ষু চড়কাজ। আদনান কত বড় ঠোঁট কাটা, তার ভোলা ভালা ভাইটাকে কিসব শেখাচ্ছে। আদনান ইজাজ দুজনেই শোয়া থেকে উঠে বসে। ইলমা ওষুধের পাতা আর পানির গ্লাস নিয়ে এগিয়ে আসে। সবগুলো টেবিলের উপর রেখে ইলমা ইজাজের কানে ধরে তেজির স্বরে বলে, এসব কি শিখছো তুমি? ইজাজ কান ছাড়িয়ে আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া এসব শেখাচ্ছে। আদনান আমতা আমতা করে বলে, তুই তো আমাকে বলেছিস একটা মেয়েকে তোর পছন্দ, প্রপোজ করতে চাস, সেজন্য না আমি এটা বললাম। ইলমা ইজাজের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। ইজাজ হতভম্ব হয়ে যায় আদনানের কথায়। কত বড় পোল্টিবাজ। ইলমা ইজাজকে শাসিয়ে বলে, এক্ষুনি বাবাকে বলছি। বাবার কথা বলায় আদনান বিরক্ত হয়, রুক্ষ গলায় বলে, সব ব্যাপারে বাবা ডাকা লাগে নাকি? এক কাজ করিস, জামাই থেকে চুমু খেতে গেলেও বাবার পারমিশন নিস। ছি, মুখ সামলে কথা বলো, নয় না হলে টেপ লাগিয়ে দিব। ইজাজ, তোর বোন এটা এরকম কেন? কথার আগে হুমকি দেয় কেন? এটার থেকে দূরে থাকবি, না হলে দেখবি নিজেও এটার মতো হয়ে গেছিস। বাবা। গলার আওয়াজ চওড়া করে ডাকে ইলমা। আদনান থমকে বলে, আমার নামে উল্টাপাল্টা বলবি তো আগামীকাল সকালে তোর বাপের কোর্টে যাওয়া বন্ধ। উল্টাপাল্টা থ্রেট দিলে খবর আছে। কথাটা বলে ইলমা বেরিয়ে আসে। এমনিতেই ঝগড়া করতে করতে দেরি হয়ে গেছে তার। না জানি কে কি ভেবে বসবে। ইলমা আসতে ইনান শেখ জিজ্ঞেস করে, তো দেরি হলো কেন? ইজাজ ঔষধ খেতে চাইনি, এত বড় ট্যাবলেট নাকি ওর গলা দিয়ে নামবে না। ছেলেটা বড় ফাঁকিবাজ, ওষুধ নিয়ে ওর যত সমস্যা। ইলমা মাথা নাড়িয়ে চলে আসে। রুমে এসে লম্বা করে শ্বাস নেয়। এবারের মতো বেঁচে গেছে। এই আদনানটা আর ভালো হবে না। এত ঝুগড়ুটে কি সব বলে দেয়। ওর যা ট্যালেন্ট, যার তার সামনে সম্মান নিয়ে ফুটবল খেলতে পারবে। মুখের ভাষা যেমন আস্তাগফিরুল্লাহ মার্কা, তেমনি 1 নম্বর ছোট কাটা। আচ্ছা, একটা ছোট্ট সংসার
মাসে 20,000 টাকায় চলবে তো? আদনানের এমন কথায় বন্ধু মনে সবাই হাওয়া হয়ে যায়। নির্মাণ চেঁচিয়ে বলে, এই সেজান চিমটি কাট, স্বপ্ন দেখছি না তো? সাথে সাথে কানের নিচে থাপ্পড় দেয় আদনান। নির্মাণ চেঁচিয়ে বলে, এত জোরে মারতে কে বলেছে? সত্যি ভাই তুই বিয়ে করবি? সেজানের কথায় আদনান উপর নিচ মাথা নাড়িয়ে বলে, করব। 20,000 টাকায় একটা মেয়ে চালাতে পারবো না? আদনানের কথায় নিশাদ জবাব দেয়, কিভাবে পসিবল? তোর নিজেরই তো হাত খরচ 20,000-এর বেশি লাগে, সেখানে এখনকার মেয়েদের যে খরচ। ও আর 10টা মেয়ের মতো না। নিশাদকে কথার মাঝে থামিয়ে দেয়। কথাটা বলে আদনান। সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদনানের দিকে। সবার তাকানোতে আদনান ছোট কামড়ে হেসে বলে, ও স্মার্ট, তবে ব্যাকডেটেড। আই লাইক দিস টাইপ ওমেন। একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। সবসময় মাথায় ঘোমটা থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তবে রাগটা একটু বেশি। আদনানের প্রিয়তমা তো, সেজন্য রাগ বেশি। ওই গতকাল রাতে কি তুই বেশি মাল গেলেছিস? নেশা কাটেনি? নির্মাণের কথায় আদনান রুক্ষ গলায় বলে, এমন একটা লাথি মারবো ভবিষ্যতে বাপ হওয়ার চিন্তা মাথাতেও আনতে পারবি না। সর শালা, আমার বউয়ের কি হবে? আদনান আছে না, পাঠিয়ে দিস। বিরক্তি নিয়ে জবাব দেয় আদনান। নির্মাণ পিঠে চাপড় মেরে বলে, নিজের বউ সামলা আগে, আমার বউ নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আমাকে কথা শেষ করতে দে। বাকিরা চোখ। আদনান বলতে শুরু করে, আমার মাস্টার্স কমপ্লিট হতে আরো 2 বছর। এখন ভালো জব পাবো কিনা জানি না, তবে ছোটোখাটো হোক আমি জব করতে চাই। আমার প্রিয়তমাকে আমার বানিয়ে নিতে চাই। মেয়েটাকে? সেজানের কথায় আদনান কিছুক্ষণ চুপ থেকে বলে, সিক্রেট। এমন একটা লাথি মারবো সিক্রেট বেরিয়ে যাবে। শালা, তো সব প্রেমিকদের নারী ভুরি জানতাম, এখনকারটা কি হয়েছে? কারণ সে আমার প্রিয়তমা, প্রেমিকা নয়, আমার হৃদয় রানী এবং আমার ভবিষ্যৎ বউ। সেই জন্য চাই না তার কোনো ব্যাপার কেউ জানুক। এই তুই ভয় পাচ্ছিস? নির্মাণের কথায় আদনান মৃদু হেসে জবাব দেয়, হ্যাঁ ভয় পাচ্ছি, তবে তোদের না, তাকে হারিয়ে ফেলার। আদনানের কথায় রাহা বলে, আমাকে কেউ ধর, না হলে মাথা ঘুরে পড়ে যাব। আমার বিশ্বাস হচ্ছে না এটা আদনান। ওই মেয়েকে দেখা প্লিজ, না হলে আফসোস থেকে যাবে। তাকে তোরা চিনিস? আদনানের কৌতূহল মাখানো কথা নির্মাণ ফ্রিকুচকে তাকায়, জবাব দেয়, হারানোর ভয় কেন? তার বাবা আমাকে পছন্দ করে না, নিশ্চয়ই আমার মতো বখাটের হাতে মেয়ে তুলে দিবে না, সেই জন্য তাকে পাওয়ার চান্স 0%। এটা তো দেখি সিনেমা, মানে হিরোর জন্য কত মেয়ে পাগল ছিল, অথচ হিরো এমন একজনকে ভালোবাসলো যাকে পাওয়ার চান্স হয়নি। কে রে শালা, দুনিয়ায় মেয়ের অভাব পড়ছে নাকি? ওই হিটলার বাপের মেয়েকেই কেন ভালোবাসতে হলো? কারণ ওই মেয়ে সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথা শেষ হতে সবাই চেপে ধরে পিক দেখার জন্য। আদনান পিক দেখানোর ব্যাপারটা ইগনোর করে যেতে চাইলেও পারে না। বন্ধুমহল বলে কথা, সেজন্য বাধ্য হয়ে ফোন বের করে গ্যালারি থেকে একটা ছবি বের করে সবার সামনে ধরে। আদনানের দেখানো মেয়ের ছবি দেখে সবাই হা হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়েছে ছবিটার দিকে। হ্যাঁ, ছবিটা হয়তো মেয়েটার অজান্তেই তোলা হয়েছে। মেঘবরণ সরু কেশ, কোমর ছড়িয়ে হাঁটু ছুঁয়েছে প্রায়, শ্যামবর্ণের মুখশ্রীতে, তবে ছবিতে ফর্সা লাগছে। পরনে মেরুন রঙের শাড়ি, হাতে দুটো গোলাপের মালা, সাধারণ সাজে একেবারে অসাধারণ লাগছে তাকে। আদনানের বর্ণনা অনুযায়ী কোনো অংশে কম না মেয়েটা। এই মেয়েকে তারা সব বন্ধুরা বেশ কয়েকবার দেখেছে, সবসময় হিজাব পরায়, কখনো খোলা চুলে দেখেনি। এই প্রথম কোনো ছবি খোলা চুলে দেখলো। আদনানের পছন্দ নিয়ে তেমন করে কিছুই বলার নেই। নির্মাণ আদনানের দিকে তাকিয়ে বলে, প্রথম থেকেই খটকা লাগছিল। যাক, সন্দেহ সঠিক। তা ভাই, মেয়েটা জানে তো তোর ভালোবাসার খবর? আদনান মাথা নাড়িয়ে বলে, একান্ত গুপ্ত প্রেম, ওয়ান সাইড লাভ। সেজানের কথা আদনান মৃদু হেসে জবাব দেয়, সদরঘাটের প্রেমিক নারী। নির্মাণের কথা আদনান জবাব দেয়, ব্যক্তিগত হয়ে গেছে। তখন সেজান বলে, সারা বছর সদরঘাটের প্রেমিক নারী বলতে বলতে নিজেই তার প্রেমে পড়লি, কিভাবে সম্ভব? আমি সিগারেট ছেড়েছি শুধুমাত্র ওর কথায়। ওমা, তাহলে তো প্রেম। নিশাতের কথায় আদনান মাথা নাড়িয়ে না বোঝায়। তারপর তাদের সুন্দর সকালের নামাজ পড়ার মুহূর্ত কথা বর্ণনা করে। সেই সুপ্রভাতের অলিক ধ্রুব সবটা শোনার পর নির্মাণ আওড়ায়, শি ইজ দ্য বেস্ট ওম্যান ফর শাহরিয়ার আদনান শেখ। সত্যি করে বল ভাই, বিয়ে হলে তার কথায় সব ছাড়তে পারবি?
আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তার এক কথায় আমি আদনান দুনিয়ায় এফর ওপর করতে রাজি আছি, তবুও সে আমার হোক, একান্ত আমার, শুধুই আমার। আদনানের কথা সবাই ভীষণ অবাক হচ্ছে। এই সেই আদনান যে মেয়েদের সাথে টাইম পাসের প্রেম করত, একটা ছেড়ে আরেকটা ধরতো, রাস্তায় মেয়ে দেখলে শীষ বাজাতো, ইফটেজিং করতো, সিগারেট যার জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেই আদনান আজ কাউকে ভালোবেসে সব ছাড়তে রাজি আছে। বিষয়টা অষ্টম আশ্চর্যের মতো না? চাইলেই তো তার প্রেমিকাদের থেকে একজনকে বিয়ে করতে পারতো, কিন্তু এমন একজনকে মন দিল যাকে পাওয়ার আশা 0%। আদনান বেশ চিন্তিত, ইলমাকে নিয়ে, বিশেষ করে কিভাবে বিয়ের কথা তুলবে সে। এদিকে কখন কে এসে থাবা মেরে নিয়ে যাবে সেটা ভেবেও কুল কিনারা পাচ্ছে না সে। সবাইকে বিদায় দিয়ে আদনান বাইক চলে বসে, আনমনা হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। এদিকে ইনান শেখের মতিগতি তার ভালো লাগছে না। ইলমা তো এমন একটা মেয়ে যে জীবন ও প্রেম ভালোবাসার ধারে কাছেও আসবে না, কিন্তু কিভাবে সামলাবে সব আদনান? আচ্ছা, ইলমার মনে কি তার জন্য বিন্দুমাত্র অনুভূতি নেই? এই মেয়ে কিসের তৈরি, ইট বালু নাকি সিমেন্টের তৈরি? এটার কি মন নেই? আদনান ভেবে পায় না। সে ইলমার থেকে বয়সে কত বড়, অথচ আবেগ নাকি প্রেম যাই হোক সেটা কন্ট্রোল করতে পারেনি, সেই জন্য ভালোবাসায় থাপাস করে পড়েছে। আর ইলমাকে দেখো না, তার থেকে 5 বছরের ছোট, অথচ মেয়েটার নাকি আবেগই নেই। কিন্তু এই বয়সে মেয়েদের তো আবেগ একটু বেশি থাকার কথা, কি জানি। এমনিতে আদনান তাকে অন্য সব মেয়েদের থেকে আলাদা ভাবছে, সেজন্য হয়তো আদনান ভাবছে ইলমাকে প্রপোজ করবে, এরপর যা হবে বাকিটা দেখা যাবে। কিন্তু কিভাবে প্রপোজ করবে? মেয়ের যা রাগ, এমনিতেই তাকে করে ইগনোর, এরপর যদি কথা বলে বন্ধ করে দেয় না। আদনান ভেবে পাচ্ছে না কি করবে। এদিকে মন তোলপাড় হয়ে যাচ্ছে, ইলমাকে কবে নিজের করে পাবে? অন্য কারো হয়ে যাবে না তো? বাসায় আসতেই কাউকে পায় না আদনান। হয়তো ফারিসদের বাসায় জিনিসপত্র গোছাতে ভীষণ গরম লাগছে, সেজন্য ফ্যান ছেড়ে সোফায় বসে গলা ছেড়ে ডাকে, আম্মু পানি দাও। কারো সারা শব্দ পায়নি আদনান। বার কয়েক ডাকে। কিছুক্ষণ পর ইলমা বেরিয়ে আসে রুম থেকে, ভেজা চুল, মুখে বিন্দু বিন্দু পানির কণা। আদনান বুঝে মাত্রই গোসল করে এসেছে। ইলমাকে দেখে নাক মুখ এমনভাবে কুচকায় যেন এখন ইলমার আগমনে সে বিরক্ত হয়েছে। আদনানের নাক মুখ কুচকানো দেখে ইলমা বিরক্ত হয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে কোলে ছুঁড়ে মারে। আদনান পানির বোতলে হাতে নিয়ে তেজ দেখিয়ে পারে, বেবির সাথে ঝগড়া করে এসেছিস নাকি? এত রাগ কেন? ইলমা থামে, আদনানের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়, জবাব দেয়, সবাই দোতলায় আছে, প্রয়োজন হলে সেখানে গিয়ে ডেকে নিও। তুই থাকতে আবার অন্যদের ডাকবো কেন? মুখ ফসকে বলে আদনান। আদনানের কথা ইলমার ঠোঁট কামড়ে হাসে, তবে আদনানের দিকে সিরিয়াস মুখ করে ফিরে তাকায়, ফ্রিউচে জিজ্ঞেস করে, আমার কাছে তোমার কি এমন প্রয়োজন শুনি? আদনান মাথা নাড়ে, জবাব দেয়, অনেক কিছু। সেটা কি? আমার মনটা ফেরত দে প্রেমিক নারী। ভীষণ আহত শোনালো সেই কঞ্চ। এই ছোট্ট বাক্য, হতাশার চাওয়া পাওয়া, অনেক কিছু মিশ্রণ আছে। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির রেখে বলে, ঠিক কিভাবে মন ফেরত দিতে পারি? ইলমার কথা আদনান চকিত তাকায়, না রাগ দেখায়নি। আদনান শীতল কণ্ঠে আওড়ায়, কাউকে ভালোবাসার মতো সর্বনাশ হয়েছে, আমার হৃদয়টা আর আমার দখলে নেই। এখন কি করা যায় বলো তো? খুব সিরিয়াস শোনালো সেই কণ্ঠস্বর। আদনান ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে, ইলমা সিরিয়াস হয়ে কথা বলছে নাকি মজা করছে তার সাথে। আদনান খানিক থমকে বলে, এই মজা করবি না, আমি সিরিয়াস হয়ে কথা বলছি। মজা করার মতো কোনো বিষয় বলনি। আমি ভেবে দেখব তোমার হৃদয়ের ক্ষতিপূরণ কিভাবে দেয়া যায়। হৃদয়ের ক্ষতিপূরণ হৃদয় দিয়ে দিতে হয়? এতটা আবেগ নেই আমার মাঝে। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। ইলমা আদনানের চোখের দিকে তাকায়, সেই আকুতি ভরা চাহনি ইলমার হৃদয় এসে বিধে। আদনান ইলমার মুখোমুখি দাঁড়ায়, দৃষ্টি মেঝেতে সংযত রেখে বলে, তোর জন্য আমি আমার সব খারাপকে ভালোতে রূপ দিয়েছি, এটা কি যথেষ্ট নয়? এসব প্রকাশ করতে গেলে কেন? খুব কি ক্ষতি হয়েছে? ইলমা জবাব দেয় না। আদনান উত্তর অপেক্ষায় আছে। ইলমা সেসব তোয়াক্কা না করে রুমের দিকে পা বাড়াতে আদনান মেজাজ তুঙ্গে উঠিয়ে ধমকে বলে, এই নাটক করে এখন রুমে যাচ্ছিস? আদনানের ধমকে ইলমা কেঁপে উঠে জবাব দেয়, ধমকাচ্ছ কেন? মুহূর্তে আদনানের চোখে মুখে পরিবর্তন আসে, মাথা নিচু করে বলে, সরি। আদনানের ক্ষমা চাওয়া দেখে ইলমা মাথা নাড়ায়। আদনান তাকাতে দুজনে চোখাচোখি হয়। ইলমা পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আদনান জবাব দেয়, আমার উত্তর? ভাগ্যে থাকলে তুমি আমরা হব। ইলমা রুমে যাওয়ার পেছনে দিয়ে ঈশিতা এবং ফরিদা পারভিন বাসায় আসে। আদনান তার আম্মুকে দেখে বলে, ঈশিতা কোথায় ছিলে এতক্ষণ? তুমি এসেছো কখন? তার প্রশ্নে আদনান উত্তর দেয়, মাত্রই এসে বসলাম। বাসায় কেউ নেই? ইলমা আছে? কই দেখিনি। রুমে আছে হয়তো। আদনানের কথায় ফরিদা পারভিন বলে। আদনান মাথা নাড়ায়, উঠে রুমে এসে খাটে চিত হয়ে শুয়ে পড়ে। মনটা খুশি লাগছে, আবার খারাপও লাগছে।
এই অনুভূতিটা একদম বাজে। ইলমাকে নিয়ে ভাবতে গেলে আদনানের সব এলোমেলো লাগে। কিভাবে কি করবে না করবে এইসব ভাবতে গেলেই আর কিছু ভালো লাগে না। ইনান শেখকে নিয়ে আদনানের সে চিন্তার শেষ নেই। রুমে এসে বেলকনিতে যায় ইলমা, গ্রিলে হাত রেখে বাইরে তাকায়। সব এলোমেলো লাগছে। আদনানের কাছে নিজেকে প্রকাশ করে দিল, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। এই মুহূর্তে ইলমা নিজের অনুভূতি আর ভুলগুলোকে ধিক্কার জানায়। তার বাবার বলা কথা মনে পড়ে যায়। খুব কঠিনভাবে শাসিয়ে বলেছিল আদনান থেকে দূরে থাকতে, এসব বাজে ছেলেদের সাথে কোনো সম্পর্ক ইনান শেখ মেনে নিবে না। তখন ইলমা ভীষণ অবাক হয়েছিল। এই যে যেখানে আদনানের সাথে তার কিছুই নেই, সেখানে সম্পর্কের কথা আসলো কোথা থেকে? আদনান তাকে শাসন বারণ করে, এটা সে জানে, যেমনটা তৃপ্তিকেও শাসন করে। এটাকে আলাদা করে কখনো দেখেনি ইলমা, কিন্তু মাঝে মধ্যে একটু হলেও সন্দেহ সৃষ্টি হতো আসলে আদনান এসব নর্মালভাবে করেছে নাকি বিশেষ কিছু। সবচেয়ে বেশি অবাক হয়েছিল সেদিন সকালে, যখন আদনান ইলমার কথায় নামাজ পড়তে রাজি হয়েছিল, সিগারেট ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই নামাজ পড়লে ইলমা খুশি কিনা এটা জিজ্ঞেস করেছিল, কিন্তু এসব নিয়ে ভাবার আগে ইনান শেখ ইলমাকে শাসন বারণ করেছিল। ইলমা আদনান যখন বাসায় ফিরেছিল তখন তিনি ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন, দুজনকে একসাথে দেখে নিয়েছেন। তবে বিশ্বাস ছিল ইলমা প্রেম করে না। তবুও সাত সকালে একটা ছেলে মানুষের সাথে কোথা থেকে আসলো, এই কৌতূহল থেকে তো গিয়েছিল। বাবার বলা প্রত্যেকটা কথা ইলমা মন দিয়ে শ্রবণ করেছে। এরপর থেকে আদনানকে এড়িয়ে চলার চেষ্টা করত। ইলমা নিজের মাঝে আদনানের জন্য বিশেষ কোনো অনুভূতির সন্ধান পায়নি। সেই হিসাবে বলতে গেলে সে অনুভূতিহীন, কিন্তু আদনানের কথাই মনে হলো সে ভীষণ সিরিয়াস। সেই মুহূর্তে না করার মতো কিছুই পেল না ইলমা, সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। এমনটা না যে সে আদনানকে চাইছে, তার জীবনে ঠিক ভুল বলতে তার বাবার সিদ্ধান্তই হবে সব। নিজের মাঝে আদনানের জন্য কেবল কোনো অনুভূতি নেই। তার কাছে আদনান নিতান্তই একজন বখাটে ইফটিজার, প্লেবয়, উড়নচণ্ডী, উশৃঙ্খল, অভদ্র এবং বাজে ছেলে। সেদিনের পর থেকে আদনান বা ইলমা কেউই কারো মুখোমুখি হয়নি। বলা যায় ইলমা নিজেকে রুম বন্দি করে নিয়েছে। সকালে নাস্তা সেরে কলেজে যায়, এসে আবার রুমে চলে যায়। শুধু খাবার খাওয়ার সময় ছাড়া তাকে লিভিং রুমে দেখা যায় না। মাঝে মধ্যে তো খাবারের প্লেট নিয়েও রুমে চলে যায়। প্রায় 15 দিন হলো এভাবেই চলছে। এদিকে আদনান যতবার লিভিং রুমে আসে ততবার ইলমার রুমের দিকে তাকায়। সবসময় দরজাটা লক করাই দেখে। দিনে কতবার ব্যালকনিতে যায়, কিন্তু ইলমার দেখা পায় না। সে কাউকে জিজ্ঞেস করতে পারছে না ইলমা কেন লিভিং রুমে আসছে না। সেদিন সন্ধ্যায় আদনান সোফায় বসে ফোন স্ক্রল করেছিল, অপেক্ষা করেছিল ইলমার দেখা পায় কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান নিজে ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, কি ও প্রেমিক নারী, রুমে বসে আমার জন্য ভালোবাসা জমাচ্ছিস নাকি? বইয়ের পাশে থাকায় ফোনটা মেসেজের আওয়াজে হতে ইলমা সেটা হাতে নেয়। আদনানের মেসেজ দেখে মৃদু হাসে, মনে মনে ভাবছে 15 দিন হলো ইলমা গা ঢাকা দিয়েছে। বেচারা আদনানের কি অবস্থা কে জানে। ইলমা মেসেজ সিন করে রিপ্লাই করে, তোমার জন্য ভালোবাসা জমাবো কেন শুনি? তাহলে কার জন্য জমাবি? তোর ছেলে ফ্রেন্ডের জন্য? প্রয়োজন হলে তাই করব। বেশি দিন বাঁচার ইচ্ছে নেই? এই 18 বছর বয়সেই মরতে চাস? তাহলে তো ভালোই, আল্লাহ সবকিছু থেকে বাঁচিয়ে নেবে। রুমে বসে মনে হয় আমার শোক পালন করছিস। বাইরে আয়, চিন্তা করিস না, পাত্তা দেব। এই আমি কি তোমার পাত্তার জন্য বসে আছি নাকি? প্রেমিক নারী, তোর অবহেলাতে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে আছে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে কিছু লেখার মতো পেল না। ইলমা ফোনটা রেখে বেলকুনিতে যায়। আকস্মিকভাবে তখন আদনান বেলকুনিতে এসেছে। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায়। আদনান ইলমাকে দেখে মৃদু হেসে বলে, অবশেষে সদরঘাটের কাজ শেষ করে দেখা দিয়েছে আমার প্রেমিক নারী। এই মুখ সামলে কথা বলো। আচ্ছা, মুখ সামনে নিলাম, এবার বল আমার হবি। ইলমা মুখ ফেংচি কেটে বলে, ছেলেদের প্রেমে পড়তে নেই, ওদের ছোঁয়া এবং সঙ্গ দুটোই সর্বনাশ ডেকে আনে। ওই যে বাজে স্বভাব গানের একটা লাইন আছে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না। ঠিক তুমিও সেরকম, তোমার সঙ্গ পেলে অকালেই ঝরে যাব। বোকামি, আমার সঙ্গতে অকালেই ঝরে যাবি না, বরং 1000 বছর বাঁচার ইচ্ছে পোষণ করবি। অতিরিক্ত কিছু ভালো না। শাহরিয়ার আদনান শেখ, আপনার আমার পথ সম্পূর্ণ আলাদা। আমি বাবা পাগল মেয়ে। নিশ্চয় আমার বাবার ভালোবাসার কাছে আপনার ভালোবাসা অতি ঠুকনো। ইলমা জবাব দেয় না, এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে রয়।
সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। হুট করে নিজের মায়ের কথা মনে পড়েছে। নিশ্চয় মানুষটা নিজের স্বামী, সন্তান, সংসার নিয়ে সুখে আছে। আচ্ছা, সে মানুষটার কি মনে পড়ে না রক্তে মাংসে গড়া তার একটা অস্তিত্ব ফেলে গেছে? কি জানি, এই শহরে সবার মায়ার অতল গভীর হয় না।